তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। ডিভোর্সের পর 1 মাস হলো সর্বনাশা মাস। এ সময় ভেঙে যাওয়া রিলেশনের জন্য মন হাপিত্তেশ করতে থাকে। এরকম কিচ্ছু হবে না। জেনে শুনে একটা ফার্নিচার বিয়ে করলে? আমার জীবনের সেরা সময় ছিল সেটা। আমি ঠিক করেছি বিয়ে করব। অবশেষে প্রতিজ্ঞা ভঙ্গ হলো। ভালোবাসাহীন একটা পৃথিবীতেও মানুষ হয়েছে। শুধু মঞ্জুর? সে কি আগে বেঁচে কিছু নেই? বাবার ডাক নাম রাখার সুযোগ পেয়েছিলেন, আসল নাম রাখার সুযোগ পাননি। কেমন লাগলো এই ছেলে? শেষ পর্যন্ত এই ছেলে তোর পছন্দ হলো? আমি তোমার মন খারাপ করে দিলাম না? ভাবি এসো। কি করে বুঝলে আমি? তোমার ভাইয়া তো হতে পারতো। আমার ইমাজিনেশন পাওয়ার খুবই ভালো। গিয়েছিলে কোথায়? কোথায় আবার? হাসপাতালে। ও না, যাইনি। তোমার ভাইয়া অবশ্য বলছিল তোমার না যাওয়া ভালো। কেন না যাওয়া ভালো কেন? একটা অসুস্থ মানুষ তোমাকে নানান রকম ভাবে অনুনয় বিনয় করবে, তোমার মনটা হয়তো গলেও যেতে পারে। ভাবি এখানে মন গলে যাওয়ার কিছু নাই আসলে। ইটস ওভার। আমার অবশ্য মনে হচ্ছিল তুমি হয়তো যাবে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে একবার যাওয়া উচিত, কিন্তু কিন্তু কি? আমি না ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না ভাবি। আমি যদি এখন যাই তাহলে সেটা হবে ভদ্রতা করে যাওয়া, লোক দেখানো যাওয়া, যেটার কোনো মানেই হয় না। অবশ্য ঠিক। ওই মেয়েটা আর ফোন করেছিল? কয়েকবার। সে বারবার শুধু বলছে তোমাকে যেন আমি একটু অনুরোধ করি, তুমি যেন একটু সময় করে যাও, তুমি গেলেই নাকি মঞ্জুর ভালো হয়ে যাবে। মইনের সাথে ঘুরছো আজকাল খুব। মাঝখানের সময়টুকুতে নিজের কাছ থেকে খুব দূরে সরে গিয়েছিলাম। নিজের কাছে ফেরার চেষ্টা করতে পারো। শুনেছিলাম মইনের বিদেশি স্ত্রীর সঙ্গে নাকি কি সব ঝামেলা হচ্ছে। আমি জানি না আসলে ভাবি, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করার আগ্রহ পাই না, আর আমার জানাটা জরুরি বলেও আমি মনে করি না। তবে আমি যতটুকু জানি যে উনি ওনার স্ত্রী সন্তানদের নিয়ে বেশ ভালোই আছে। ঠিক, কিন্তু এভাবে তো বেশি দিন চলবে না মীরা। নিজেকে নিয়ে একটু ভাবো। তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবে বলো? ঠিক আছে, অনেক রাত হয়েছে। হ্যাঁ, আমার না ভীষণ ঘুম পেয়েছে। আমি যাই, তুমিও ঘুমো।
স্যার, আপনার ঘুমের কোনো রকম ডিস্টার্ব আমি করব না। আপনি ঘুমাবেন, যা খুশি করবেন, একেবারে নিজের খুশি মতো। আমি বাইরে থাকবো। তোমার ভাই কোথায়? জি, বাড়িতে। আজ রাতে আমাকে পাহারা দিতে আসবে না? জি না, আজকে আমি থাকবো, বাইরেই থাকবো, আপনার কোনো রকম অসুবিধা হবে না। রাগ করেছো? রাগ করার কি আছে? কি? আপনি আমাকে কিছু টাকা ধার দিয়েছিলেন, মাসে মাসে শোধ করে দেওয়ার শর্তে। এটা এখনই দিতে হবে এমন কোনো তাড়াহুড়া নেই, পরে দিলেও চলবে। না, আমি আপনার কাছে ঋণী থাকতে চাই না। সব ঋণ শোধ করে দেব আপনার। এত বড় একটা ঘটনা ঘটে গেল, হ্যাঁ? আমার কিছু জানাইলিও না। এখন তুই কেমন আছিস রে? আছি, ভালো আছি মামা। সেটা তো তোকে দেখেই বুঝতে পারতেছি। ভালো যদি না থাকতি, বিশেষ করে কেউ চা খায় গো। শুধু চা না মামা, ডাক্তার বলেছে ইচ্ছে করলে আমি কালই বাড়ি চলে যেতে পারবো। বলিস কি? কালকে ডায়ালিসিস হলো, এখন শরীর যথেষ্ট ইমপ্রুভ করেছে, বেশ ভালো লাগছে। আমাকে জানাসনি কেন? কাউকে না জানিয়ে যে অবস্থা মামা, কেউ না কেউ আসছেই, বিশ্রাম নিতে পারছি না, তাই ভাবলাম তোমাকে একটু পরে জানাই। তোর কিছু হয়ে গেলে মনে হয় না আমি খবর পাবো। কিছু হয়ে গেলে আর খবর পেয়ে কী করবে মামা? তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি আরেকটা খবর শুনলাম, এটাও কি ঠিক? কি? মীরার সঙ্গে তোর নাকি? ঠিকই শুনেছ। কেন এরকম হলো? বাদ দাও, এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুই মীরার নাম্বার দে, আমি ওর সঙ্গে কথা বলবো। লাগবে না মামা, কথা বলার কিছু নেই। কিছু আছে কিনা সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি দেখবো। আচ্ছা, ডাক্তার কি সত্যি সত্যি তোকে বাড়ি যেতে বলছে? মিথ্যে মিথ্যে বলার দরকারটা কি ডাক্তারের বলো? না মানে, তাহলে এখানে পড়ে আছিস কেন? বাড়ি যা। তাড়াহুড়ো তো কিছু নাই মামা, থাকে না আরো কিছুদিন। অসুবিধা কি? এরকম আরাম আয়েসে শুয়ে বসে কাটে না তো জীবনটা? কাটে। হেলা এই সুযোগ হারাবো কেন? থাকে কিছুদিন। যাক, তাহলে আপাতত তোর কিডনি প্রবলেম সলভ, তাই তো? বাঁচলাম। আমি মনে মনে ঠিক করে রাখছিলাম তোর একটা কিডনি দিব, আপাতত দেওয়া লাগতেছে না, আলহামদুলিল্লাহ। সেই সুযোগ থেকে তোমাকে বঞ্চিত করছি না মামা, সেই সুযোগ এখনো আছে, পুরোপুরি 100 ভাগই আছে। কিডনি আমাকে বদলাতেই হবে, কোনো উপায় নেই। বুঝলে মীরা, তুমি তো আমাকে বোকা বলেছো, আমি কিন্তু বোকা না। বেশ ভালো তো। কারণ আমি যুক্তি দিয়ে আমার চারপাশে সবকিছু দেখার চেষ্টা করি। একজন বোকা মানুষ কিন্তু তা পারে না। আমি যদি
আবেগ দিয়ে সব কিছু দেখার চেষ্টা করতাম তাহলে হয়তো আজ থেকে 11 বছর আগেই তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যেত, যার ফল খুব শুভ হতো না, কারণ আমরা কমফোর্টেবল না। তেল এবং জল হয়তো জোর করে ঝাঁকিয়ে মেশানো যায়, কিন্তু কোথাও রেখে দিলে আবার সেটা আলাদা হয়ে যায়। আমি অনেক ভেবেচিন্তে এক আমেরিকান তরুণীকে বিয়ে করেছি। আমেরিকান তরুণীরা এশিয়ান পুরুষদের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে, কারণ তারা জানে যে এশিয়ান পুরুষরা বিবাহ বিচ্ছেদকে খারাপ চোখে দেখে। সহজে তারা বিবাহ বিচ্ছেদ করতে চায় না, আর সঙ্গত কারণেই আমেরিকান তরুণীরা স্থায়ী সম্পর্কে যেতে চায়। আমার স্ত্রী মিশেল, তার হোমটাউন হচ্ছে নিউ অরলিন্স। বিশাল অর্থের মালিক তার বাবা, ফার্মিং করে মিলিয়নিয়ার হয়েছে, এবং তার কিছু অর্থ আমার স্ত্রীর কাছে যাবে সেটা আমি জানি। এবং বিয়ের সময় আমার মাথায় এই হিসেবটাও ছিল। ধনী স্ত্রীর দোষ ত্রুটি ক্ষমা করার মানসিক প্রস্তুতি আমার ছিল, কিন্তু অবাক ব্যাপার কি জানো, মিশেলের কোনো দোষ ত্রুটি নেই। শি ইজ লাইক এ লাভেবল অ্যান্ড খুবই কেয়ারিং ওয়াইফ। আমার 3টি বাচ্চা। মিশেল তার বাচ্চাদেরকে পাগলের মতো ভালোবাসে। আমাকে দেবতা মনে না করলেও দেবতার কাছাকাছি মনে করে। আমাকে খুশি রাখার জন্য তার যা কর্মকাণ্ড, সেটাকেও এক ধরনের পাগলামিও বলা যায়। তাই? বেশ ভালো তো। একটা উদাহরণ দিই তোমাকে। তোমার বোরিং লাগছে না তুমিরা? না, বোরিং হচ্ছে না। ঝগড়াঝাটির গল্প হলে বোরিং হতাম। তাহলে শোনো, মিশেল একদিন বলল যে আসছে জন্মদিনে আমি তোমাকে একটা চমৎকার উপহার দেব, এত চমৎকার যে তুমি মুগ্ধ হয়ে যাবে। আমি বললাম এক্সপেন্সিভ কিছু? বলল না, মোটেই এক্সপেন্সিভ না, তবে অসাধারণ। আমি ওয়েট করতে থাকলাম, জন্মদিন চলে এলো। মিশেল বলল, তোমার জন্মদিনের উপহার হচ্ছে আমি এখন বাংলায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারি। বাহ, আপনি খুব লাকি, এত চমৎকার একজন স্ত্রী পেয়েছেন। শুধুমাত্র আমাকে হ্যাপি করার জন্যে সে একটা বাঙালি পরিবারের কাছ থেকে কমাস বাংলা শিখেছে। এই কথাটা বলেই সে খুব স্পষ্ট বাংলায় আমাকে বলল, মঈন, আমি তোমাকে ভালোবাসি, অল্প নয়, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। আপনি খুব ভাগ্যবান পুরুষ মন ভাই, এত ভালো একজন স্ত্রী পেয়েছেন। সব মানুষ তো পায় না, তাই না? কিডনি প্রবলেম সলভ হয় না শুনে চুপসে গেছো না? এখন কি করবে? কিডনি কি দেবে নাকি দেবে না বলো? চুপসে যাবো না, কি করবো? এই বয়সে কিডনি দিলাম, বাঁচবো? অপারেশনের ধকল সহ্য করতে পারবো? তাও তো ঠিক মামা। তুই তো ঠিকই বেঁচে থাকবি, মাঝখান থেকে আমি শেষ। তোমার এতদিন বাঁচার কি দরকার মামা? অনেকদিন তো বাঁচলে। শোন, এই বাঁচা ওই বাঁচা না, সারাটা জীবন কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করছি, সবে মাত্র সুখের মুখ দেখা শুরু করছি। তার মধ্যে এরকম যদি একটা কিছু হয়ে যায় তাহলে কি অবস্থা হবে বল? এখনো যদি মরে যাও তাহলে জীবনে কি পেলে, তাই না মামা? ঠিক। নে কলা খা। কলা খাবো না মামা, তুমি খাও। আরে, কলা হলো ফল ফ্রুটের রাজা। একটা কলার মধ্যে কি পরিমাণ আয়রন আছে তুই কইতে পারস? কি পরিমাণ আছে মামা? অনেক, বলতে গেলে পুরাটা জুড়ে আয়রন। তুমি বসে বসে আয়রন খাও মামা,
জীবনে কিছুই তো পেলে না, সুখের দেখা মিলল না, এখন সবাই মিলতে শুরু করেছে। এখন তোমার আরো অনেকদিন বেঁচে থাকা প্রয়োজন, জানো মামা। অতএব তুমি বেশি করে আয়রন খাও, ভিটামিন খাও, কলা, পেয়ারা, আপেল। আমার কথা আমাকেই বললি? তোমাকে কিডনি নিয়েও আর চিন্তা করতে হবে না মামা, এমনি বললাম। তুমি তোমার কিডনি নিয়ে অনেক দিন বেঁচে থাকো। কিডনি লাগবে না? লাগবে হয়তো, লাগলেও তোমারটা লাগবে না, চিন্তা নাই। আয়রন খাও বাবা, আয়রন খাও বাবা, খাও, ফুল অফ আয়রন। চা খাবা? খাওয়াতে পারবো না। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।